যাত্রা শুরু হয়েছিল। আজকে 22 বছর 30 বছর করছেন। এই শুভ দিনে শুভ করে আমি আমার প্রিয় বন্ধুদের পক্ষ থেকে আমার শুভকামনা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমি বলব একজন মেধা সম্পন্ন সাংবাদিক, আইনজীবী, অ্যাডভোকেট সিঙ্গলি, সম্মানিত প্রধান অতিথি যেমন জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা আমার নামিলা, উপস্থিত আইনজীবী প্রতিনিধি সহ এই ক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলের সম্মানিত সাংবাদিক সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আবারও আইনজীবীর এই শুভ দিনের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে দীর্ঘ বক্তৃতা হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য উঠে এসেছে। আসলে আমি মনে করি যে আইনজীবী একটি সেকেন্ডারি চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটি বলতে গেলে প্রায় সব দিক থেকে পরিপূর্ণ অবস্থায় রয়েছে। যে বিষয়গুলো এখানে আলোচনায় এসেছে যে শুধুমাত্র বস্তুনিষ্ঠ সংবাদ আরো যে বিশেষ দিকগুলো রয়েছে, যেমন এই সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিভা অন্বেষণ, যদি বর্তমানে ইসলামী যারা মানে মেধা সম্পন্ন যুবক সেখানে একটি প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা চলছে। এরকম বিভিন্ন বিষয়গুলোর মধ্য দিয়ে এনটিভি আজকে বাংলাদেশ একটি সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলে পরিণত হয়েছে। এবং বিশেষ করে আমরা যেটা বলি, আমরা আসলে বক্তব্য দিয়ে কোনো চ্যানেলকে জনপ্রিয় বানাতে পারবো না, বক্তব্য দিয়ে কোনো চ্যানেলকে নিচে নামাতে পারবো না। যার যার কর্ম দিয়েই সারা দেশে জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এটি সারা বাংলাদেশের মানুষের নজর কাটতে সক্ষম হয়েছে। গত কৃষি সরকারের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সেই সংবাদ মাধ্যমগুলো তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করা হয়েছে এবং এনটিভির উপর নানা রকম চাপ সৃষ্টি হয়েছে। যিনি এনটিভির প্রতিষ্ঠাতা মোসাদ্দেক হোসেন ভালো শেষ পর্যন্ত দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তারপরেও শত প্রতিকূলতার মধ্যে এনটিভি আমরা মনে করি যে মানুষের চাহিদা পূরণ করতে অনেকটাই সক্ষম হয়েছে। আমি এই শুভ দিনে শুভকামনা করি যে এনটিভি আগামী দিনে আরো বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন মানুষের মনের চাহিদা পূরণের মধ্য দিয়ে আরো বেশি জনপ্রিয় চ্যানেলে পরিণত হবে। এখানে প্রসঙ্গক্রমে দুই চারটি বিষয় এসেছে। আমাদের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাদিম সাহেব বলেছেন আমাদের সাংস্কৃতিক চর্চা। আসলে একটি সময় আমি যাওয়া করে যে লাইব্রেরি রয়েছে সেটি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিল। পরবর্তী সময় রাজনৈতিক হস্তক্ষেপ শিকার আমিও নিজেও হয়েছি। আমার মানে মনে আছে আমরা এই লাইব্রেরিটি সংস্কারের জন্য একটি আবেদন করেছিলাম সাংস্কৃতিক মন্ত্রণালয়ে। সে সময় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সাংস্কৃতিক ব্যক্তির তাথা জমা করে এসেছিলেন এবং উনি একটি প্রোগ্রাম দিয়েছিলেন সেই মানে লাইব্রেরিটি পরিদর্শনে। আমি এবং ঋষি মহোদয় লাইব্রেরি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং মির্জা আজম সাহেব দুইজন লাইব্রেরিতে ঢুকলেন পরিদর্শনের জন্য। মির্জা আজম সাহেব যখন আমার চেহারাটা দেখেছে, মানে আমার মানে মনে আছে উনি একটা মিনিট সেখানে অবস্থান করেন। আমার চেহারা দেখার সাথে সাথে উনি বেরিয়ে গেছেন এবং ইতিমধ্যে প্রতিমন্ত্রীও বেরিয়ে গেছেন। আমরা যেমন অনুদানের প্রত্যাশা করছিলাম সেটা তো হয়নি। মানে এটা একটা উদাহরণ আর কি, আসলে কিছু কিছু অঙ্গন আছে সেখানে রাজনীতির প্রভাব পড়লে দেশ ক্ষতিগ্রস্ত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। আমরা পরিকল্পনা করছি আবার, যদিও এখন আসলে লাইব্রেরি যে আগের যে চাহিদাটা ছিল মেয়েদের কাছে ছিল, এখন কিন্তু আসলে সঙ্গততা নেই। সেটা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম কারণে এটা অনেকটাই কমে এসেছে। তারপরে এটি প্রাচীন লাইব্রেরি, এখানে অসংখ্য প্রাচীন বইয়ের সংগ্রহ রয়েছে
আমরা এটিকে আবার নতুন করে চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা করছি। আমি দীর্ঘ বক্তৃতায় যাবো না, আমি যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই, এখানে আরেকটি বিষয় এসেছে। আমাদের ইউসুফ ভাই বলেছেন যে আসলে জামালপুরে গুণ সম্পন্ন মান সম্পন্ন সাংবাদিকতা রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমি ময়মনসিংহ বিভাগের রাজনীতি বিচরণ আছে আমার, যে কারণে আমি যতটুকু দেখি যে তুলনামূলক জামালপুরের সাংবাদিকতার মান অনেক ভালো। কিন্তু যেটি প্রবাদ আছে যে মানে এক মন্ত্রের ভিতরে একটু চোলা পড়লে এক মন্ত্র নষ্ট হয়ে যায়। কিছু কিছু অপসাংবাদিকতার কারণে এই সাংবাদিকতা সম্পর্কে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। এটা আপনি বলেছেন যে যেমন দক্ষিণ যেমন প্রেস ক্লাবের কথা বলেন, কথা যেহেতু বলেছেন সেই কারণে বলতে হয়। সেখানে আমাকে যেদিন উদ্বোধন করা হয়, আমাকে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছে সেখানে অনুষ্ঠানে যাওয়ার জন্য, আমি সেই অনুষ্ঠানে শরীর করি নাই। এবং একটা পর্যায়ে সেখানে একটি বরাদ্দ দেওয়া হয়েছিল, বরাদ্দ আমি বাতিল করেছি। প্রেস ক্লাবের নামে মানে যেখানে সেখানে মানে অফিস ঘর এটা একটা ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করা, সেটা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য না। যে কারণে এটা আমি বিমুখ হওয়ার চেষ্টা করেছি, এবং সঙ্গত কারণে ওইখানে যারা এখন সম্পৃক্ত তারা আমার কোনো প্রোগ্রামের সংবাদ পরিবেশন করে না। দেখা যায় যে একটা প্রোগ্রামে আমি চিফ গেস্ট, আমাকে রাইখা স্পেশাল গেস্টের বক্তব্য প্রচার করতেছে, ছবি দিতেছে, আমার ছবি এইরকম পরিস্থিতির শিকার আমি হয়েছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাই, মানে এক ছেলে তার দাদি এবং তার অভ্যাস হইল, মানে স্বভাবগতই হইল মানুষের কানে কামড় দেওয়া, এটি সে বিভিন্ন সময় একটা পর্যায়ে তার একটা ঘটনাকে কেন্দ্র করে তার ফাঁসির আদেশ হয়েছে। তাকে জিজ্ঞাসা করেছে তোমার শেষ ইচ্ছা কি? যে আমি আমার দাদির কানে, সারা জীবন দাদি মানুষের কানে কামড় দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত সেই কামড়টা দাদির কানে এসে পড়ছে। অপসাংবাদিকতার যেটা, সেটা যদি আজকে আমি আশ্রয় দিই, কালকে আপনি আশ্রয় দেন, পরশুদিন আরেকজন আশ্রয় দেন, এর পরিস্থিতির পরিণতির শিকার কিন্তু আমি, আপনি এবং তাকে হতে হবে। এটা কারো কাছেই গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। এর বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হওয়ার দরকার বলে আমি মনে করি। তবে একটি বিষয় এখানে প্রসঙ্গভাবে বলতে হয় যে 5 তারিখের পরিবর্তিত পরিস্থিতিতে প্রেস ক্লাব নিয়ে কিছু ঘটনা তৈরি হয়েছিল। সেই সময় প্রশাসনের সাথে আমরা আলোচনা করে এটা যদি ভিন্ন দিকে প্রভাবিত না হয়, এইখানে যদি ভিন্ন কোনো প্রভাব মানে বিস্তার না হয়, কারো ব্যক্তিগত খায়েশ পূরণ না হয়, যেহেতু এখানে অনেকটা সেটেল অবস্থান এখন আছে। আজকে এই ক্লাব আমি পৌরসভার মেয়র থাকা অবস্থায় এই ভবন আমি মানে বরাদ্দ দিয়েছিলাম, কারণ ওই সময় আসলে এই ক্লাবটি বসার কোনো সুযোগ ছিল না। তো এইভাবে আরেকটা ক্লাব প্রতিষ্ঠা হয়েছে, সেখানে একটা ক্লাব আছে। এই মুহূর্তে ওই সময় প্রশাসন এটিকে সমন্বয় করার মতো কোনো পরিস্থিতি তারা পায় নাই বিদায় সেই সময় আমার সাথে যেটুকু আলোচনা হয়েছিল যে যারা যেখানে সেটেল আছে তারা সেখানে সেটেল। এইটাকে যদি আমি ভিন্নভাবে লেখার চেষ্টা করি, কারো ফেসিস্টের দূষর বানাইতেছি, কারো ফেসিস্টের শত্রু বানাইতেছি, বিগত সময় যারা ফেসিস্টের সঙ্গে ছিল তারা এখন ফেসিস্টের শত্রু হয়ে গেছে, আর যারা ফেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করছে এখন তাদের ফেসিস্টের বন্ধু বানানো হয়ে গেছে। এই হচ্ছে বাস্তবতা। জামালপুরে কিন্তু মানে সবই আমরা জানি, আসলে সবই জানি। এই যে শুভ্র প্রবাসী সাংবাদিক শোয়েব কি আসলে মানে নিজের ব্যক্তিগত প্রয়োজনে দেশ ছাড়ছে? নিঃসন্দেহে না, নিঃসন্দেহে না। এই সংবাদ পরিবেশন করতে গিয়েই এই দেশ ছাড়তে হয়েছে। আজকে পরিবেশ তৈরি হয়েছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বিদায় আজকে আমরা এখানে দেখার সুযোগ পাইছি, তাই নতুন সুবিধা দেখার সুযোগ আমাদের নাও দিতে পারে। এগুলো দুর্ভাগ্যজনক। সেই ক্ষেত্রগুলোতে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে এবং ঐক্যবদ্ধ অবস্থান নিলে এই যে অপসাংবাদিকতা, সেই অবস্থাগুলো থেকে আমরা মুক্ত বলে আমি মনে করি। বিশেষ করে এই কারণে দীর্ঘায়িত করি না, আমিও শ্রদ্ধা করে স্মরণ করি এনটিভি, যিনি মানে জামালপুরের একজন প্রতিনিধি সাংবাদিক, এবং শুধু এনটিভিকে সুপ্রতিষ্ঠিত করা, জামালপুরের সাংবাদিক অঙ্গনে যার যোগ্যতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই শহীদ জওয়ানগুলো শ্রদ্ধা নিবেদন করি। এবং আমার কাছে মনে হয়েছে যে সবাই বলছে
আমি শুধু এটুকু বলবো, আসিফের আজকের অনুষ্ঠানে প্রমাণ করে যে আসিফের প্রতি প্রত্যাশাটা আমাদের সকলের অনেক অনেক বেশি। মানে এটা আজকে কিন্তু সবাই আসিফের কথাটা বলছে, দেখুন মানে যোগ্যতা সম্পন্ন মেধা সম্পন্ন ছেলের হাতেই এই চ্যানেলের ইটা গেছে, লোগোটা গেছে। সঙ্গতার কারণেই আসিফের প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক অনেক বেশি। এই প্রত্যাশা যাতে আগামী দিনে যেমন পূরণ হয়, এবং আমি মনে করি বিশেষ করে যতটুকু দেখছেন মানে যোগ্যতা সম্পন্ন মেধা সম্পন্ন, এবং আমি বিশ্বাস যে এই চ্যানেলের যোগ্যতা আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। আসিফের শুভকামনা করে আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে শরীর হওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি চেষ্টা করি সবসময় জামালপুরের উন্নয়নে এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার। আগামী দিনেও আমার এই অবস্থান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সকলের সহায়ক। আমি এনটিভির আরও শুভকামনা কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।